আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঠিক বাস্তবায়ন না হলে দুর্নীতি দমনে তা কাজে আসবে না। শুধু কাগজে কলমে লিপিবদ্ধ নয়, এর সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুদকের কার্যক্রম 6 মাস পর পর পর্যালোচনা কমিটির কাছে উপস্থাপনের মাধ্যমে শুনানি করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আর সরকারের সদিচ্ছা থাকলেই দুদক সহ সব কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মত সাবেক সচিব আবু আলম শহীদ খানের। আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক গঠিত হলেও এটি হয়ে উঠেছিল দন্তহীন বাঘ। সংস্থাটিকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে দুদক সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখা সহ 47টি সুপারিশ দেয়া হয়েছে। কমিশনের সুপারিশগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। তবে সংস্থাটির কার্যক্রম শুনানি প্রথার সুপারিশ বাস্তবায়ন হলে তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আপত্তির কারণ আছে, সেটা বলা হচ্ছে যে দুদকের যে কাজকর্ম সেটা বাছাই এবং পর্যালোচনা কমিটির কাছে পেশ করতে হবে। 18 নম্বর প্রস্তাবে 6 মাস অন্তর অন্তর এটা প্রতিবেদন তৈরি পেশ করতে হবে। এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি যে এইটার ফলে কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, ভাবমূর্তির ক্ষেত্রেও অসুবিধা হবে এবং সেখানে তদন্ত অনুসন্ধান সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ও চলে আসতে পারে। নতুনত্ব থাকলেও সংস্কার প্রস্তাবে কিছু ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দুদকের মামলার যারা আসামি তারা প্রভাবশালী, তারা মামলাকে দীর্ঘায়িত করতে চায়, বিলম্বিত করতে চায়। সব মিলিয়ে দুদকের মামলার নিষ্পত্তি এখানে বিলম্বিত হয়ে যায়। চাওয়া ছিল যে দুদকের মামলা বিচারের জন্য কয়েকটা নির্ধারিত আদালত করে দেওয়া, একেবারে এক্সক্লুসিভ, যেখানে দুদকের এই দুর্নীতির মামলা ছাড়া আর অন্য কোনো মামলা থাকবে না। সেই সুপারিশটা তারা রাখলে ভালো হতো। দুদকে সৎ ও নীতিবান কর্মকর্তা নিয়োগ করলে প্রভাবশালীরাও দুর্নীতি করে ছাড় পাবে না। আমাদের এখানে চর্চার অভাব। যারা আমরা এখানে কাজ করি তাদের আইনের থেকে অনেক দূরে সরে গিয়ে কাজ করি, নিজস্ব পছন্দ মতো আইনের ব্যাখ্যা করি, এইভাবে চলি। তো নতুন করে লিখলেও যদি ওই স্বভাবটা আমাদের না যায় তাহলে খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। সবার সমন্বিত প্রচেষ্টা আর সরকারের দুর্নীতি বিরোধী মনোভাবই পারে দুদককে প্রভাবমুক্ত রাখতে, বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলো, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশন, সব কমিশনেই ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তারা স্বাধীনভাবে কাজ করলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু দুদকের সংস্কারই যথেষ্ট নয়, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি বলে মত দেন তারা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের মূল্যের স্বীকৃতি দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সেটি মনে করলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে সরকারকে সহযোগিতা করবে, এমনটি মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় জনমনে সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে সরকারকে ঘোষণাপত্রের রোডম্যাপ শিগগিরই দেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্বীকৃতিস্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বছরের শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? গেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তা তৈরির জন্য সর্বদলীয় বৈঠকের আয়োজন করে ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন করে সরকার। এতে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া করা ঠিক হবে না জানিয়ে নানা মতামত দেন। এমন বাস্তবতায় কবে আলোর মুখ দেখছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র? যদি সর্বসম্মতিক্রমে আমরা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন জাতীয় নাগরিক কমিটির এই সদস্য। রাজনৈতিক দলগুলো যদি মনে করে শহীদের রক্তের মূল্য আছে, শহীদের রক্তের এই মূল্যের একটা যে অর্জন, এই অর্জনের স্বীকৃতি দেওয়া উচিত, তাহলে আমি বিশ্বাস করি জাতীয় রাজনৈতিক দলগুলো এই শহীদ রক্তের সাথে বেইমানি না করে খুব দ্রুতই এই প্রক্লেমেশনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে। কোথাও তাদের বুঝের ঘাটতি আছে,
যখন এই বুঝটুকু তাদের হবে একতা প্রকাশ করে খুব দ্রুতই এই প্রক্লেমেশন দেওয়ার জন্য সরকারকে তারা নিজেরাও বলবে। খসড়া ঘোষণাপত্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং এক দফা সুস্পষ্ট করা হয়নি বলেও জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। যোজন বিয়োজনে দিতে চান সময়। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হইল, কিন্তু সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা কবে নাগাদ ঘোষণা হইতে পারে, কি প্রক্রিয়ায় হইতে পারে, এটাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হইল না কেন। সুতরাং এই ফলশ্রুতিতে আমরা এটা ভাবতেই পারি যে প্রোক্লেমেশন ঘোষণা নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না, এই বিষয়ে আমরা আশাহত। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ঘোষণাপত্র বিলম্ব হওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আরও সহনশীল হওয়া প্রয়োজন। এত বড় একটি বিপ্লব হয়ে গেল, কিন্তু সেটিকে স্বীকৃতি দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই তারা যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করে, কারণ এটি যদি না হয় তাহলে একটি পুরো প্রজন্ম তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তবে তখন কিন্তু এই পুরো প্রজন্ম তারা কিন্তু আর বসে থাকবে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকায় আমূল সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান মাহিন সরকার। আমূল সংস্কার না হওয়ার মূল কারণ এই রাজনৈতিক দলগুলোর যে অনীহা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আদরের সন্তান হারিয়ে দিশেহারা শহীদ তৌহিদুর রহমানের মা রাশিদা খাতুন। সন্তানের জন্য আহাজারিতে ভারী হয়ে আছে পুরো পরিবেশ। গেল 5 আগস্ট রাজধানীর আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তৌহিদ। 5 মাসেও নিহতের পরিবারের খোঁজ না নেয়ার ক্ষোভ স্বজনদের। যশোর থেকে BM ফারুকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। আব্দুল জব্বার ও রাশিদা খাতুন দম্পতির 2 সন্তানের বড় ছেলে তৌহিদুর রহমান পারিবারিক অসচ্ছলতা ও অভাবের তাড়নায় লেখাপড়া শিখতে পারেননি। তার আগেই পরিবারের হাল ধরতে রাজধানীতে ছুটে আসেন। ঢাকায় এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ নেন। তবে পড়ালেখার প্রতি ছিল অন্যরকম দুর্বলতা, তাই ছাত্র জনতার আন্দোলন শুরু হলে যোগ দেন তাতে। 5 আগস্ট স্বৈরশাসকের পতনের পর আনন্দ মিছিলেও যুক্ত হন। তবে সেদিন আর বাড়ি ফেরা হয়নি তৌহিদের। আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান। ওই দিন রাতে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করে তার পরিবার। সবার সঙ্গে সৎ আচরণ করতেন, সৎ ব্যবহার করতেন। ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি করে, এমন তো অবস্থায় ও বাড়ি বাসার থেকে বেরোনোর সময় মিছিলের ভিতরে উনি গুলিবিদ্ধ হন। বিভিন্ন হসপিটালে খোঁজাখুঁজি করার পরে ওর হলো শনাক্ত করা গেছে হসপিটালে, তখন রাত 8টার দিকে ওর শনাক্ত করা গেছে। দেশের জন্য এবং জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য সে প্রাণ দিয়েছে। তাদের পরিবারের চাকরির একটা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান। পরিবারের সদস্যদের অভিযোগ বিনা চিকিৎসায় মারা গেছে তৌহিদ। ঘটনা তদন্ত করে হত্যাকারীদের বিচারের দাবি পরিবারের। বহুত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া ভালো বেশি করাতে পারিনি। যেদিনকে ওই চলে গেছে ওই দিন আমার ছেলে ওই 3টের সময় যখন কথা কইছে দেশ স্বাধীন করে ফেলিছে, ওই সেইতে আসার পরে ওই সে ফোন আর তো ধরল না। তারপরে এই পারলে আমার সেই বড় ছেলে থাইয়ে খুঁজি, তাই ওই বের করে নিয়ে আসিল। ইমরুল কায়েস, RTV। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যে তার চিকিৎসার বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার লন্ডনে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকরা সবসময় যোগাযোগ রাখছেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন বেশি চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, কোনো লাইন অফ ট্রিটমেন্ট লাগিয়ে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনের ব্রিকলেন মসজিদে বাদ-জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি সভাপতি MA মালিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে MA মালিক বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। কুমিল্লায় শিশুদের জীবন রক্ষাকারী 4 ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অন্তত 2 লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা।
অভিভাবকরা শিশুদের নিয়ে একাধিক কেন্দ্রে গিয়েও পাচ্ছেন না টিকা। তবে শিগগিরই সমস্যা কাটিয়ে ওঠার আশা স্বাস্থ্য বিভাগের। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। শিশুর মারাত্মক ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার সহ নানা রোগ প্রতিরোধে পেন্টাভেলেন্ট, পিসিভি, হেপাটাইটিস বি, আইপিভি টিকা দেয়া হয়। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব টিকা। কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন ও 17টি উপজেলায় কোথাও 2 মাস ধরে মিলছে না এসব টিকা। অভিভাবকরা শিশুদের নিয়ে ঘুরছেন বিভিন্ন টিকাদান কেন্দ্রে। কবে টিকা পাবেন তাও নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। এতে উদ্বেগে অভিভাবকরা। বলছে যে 4 তারিখ কল দেওয়ার জন্য দিলাম, কয় এখনো আসে নাই। এরপর বলছে 10 তারিখ কল দিতাম, দিছি, তারপর আসে নাই। এখন বলছে যে মার্চ মাসে আসবো। এখন কি করা, 4 মাসে হয়ে গেলে তখন বাচ্চারা কীভাবে টিকা দেবো আমরা? বলছে যে মার্চেও আসবে কিনা এটা এখনো শিওর বলতে পারতেছে না ওরা। এগুলো তো দিতে হবে, জাস্ট টাইমে যদি না দেয় তাহলে তো অবশ্যই বাচ্চাদের উপর প্রভাব ফেলবে না। একটা টিকা পাইছি, আরও 3টে টিকা শর্ট আছে। তো এখন যদি আমরা নিয়মিত টিকাগুলো দিতে না পারি বাচ্চাদেরকে, তো এতে তো বাচ্চাদেরই হেলথের জন্য সমস্যা। এলে 3বার আসছি, তো কষ্ট তো হচ্ছে, তা পাই না, ফিরা যাইতেছি, গাড়ি ভাড়া দিতে আসি। বাচ্চার 3 মাস চলতে আছে, এখনো একটা টিকা দিতে পারি নাই। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এই টিকাগুলি নির্ধারিতভাবে যদি না দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে যদি না দেওয়া হয়, এটা 4টা বিভাগে ভাগ করা আছে, আপনারা সকলেই জানেন, বয়স ভিত্তিক। সেই বয়স ভিত্তিক টিকাগুলি আমি যদি না দিতে পারি আমার সন্তানকে, এই সন্তান কিন্তু ঝুঁকির মধ্যে থেকেই গেল। এই ঝুঁকিটা এড়াবো কীভাবে? সময় মতো টিকা না দিলে নবজাতক ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হওয়ার শঙ্কা চিকিৎসকের। ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পার্টিকুলার একটা যে ডিজিজটার এগেনস্টে আমরা ভ্যাকসিনটা দেব, তাহলে সেটা করে কি সেই ভ্যাকসিনের ফলে বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ডেভেলপ করে। তো আমাদের ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটি। অবশ্যই আমরা আশা করব যে নির্দিষ্ট সময়ে সময়ে ভ্যাকসিনগুলি দেওয়া। যে শর্ট পিরিয়ডের জন্য একটু ডিলে হয়েছে, এটা নিয়ে আমার মনে হয় এত ওয়ারিড হওয়ার কারণ নেই, এবং এটা আশা করি আমাদের সরকার এ ব্যাপারে অবশ্যই সচেষ্ট এবং সচেতন আছে। এদিকে টিকার সংকট শুধু কুমিল্লায় নয়, সারা দেশে বলে জানান সিভিল সার্জন। তবে দ্রুতই সংকট কাটিয়ে ওঠার আশা তার। অল্প কয়েকদিন হলো যে ভ্যাকসিন শেষ হয়েছে, এটা আসলে শুধু কুমিল্লার না, অল ওভার বাংলাদেশেই। ন্যাশনাল পলিসির কারণে কিছু ভ্যাকসিন শর্ট আছে বা চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভ্যাকসিন প্রদান করা যাচ্ছে না, ভ্যাকসিন শর্ট আছে। তবে খুব রিসেন্টলি আমরা সরকারের উপর মহলকে জানিয়েছি আমরা ভ্যাকসিন পাবো, খুব রিসেন্টলি আমরা পেয়ে যাবো বলে আশা করছি। সরকারের এই বিষয়ে আন্তরিক। দ্রুত শিশুর স্বাস্থ্য সুরক্ষাকারী টিকা সরবরাহ করার দাবি অভিভাবক ও সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। একদিকে নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দুয়ে মিলে নাভিশ্বাস সাধারণ মানুষের। এর মধ্যেই বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। উৎপাদকদের কারসাজিতে দায়ী করা হলেও দাম বাড়ানোর পায়তারা এমন করা হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। সরকারের নানামুখী পদক্ষেপের ওপরও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। ভরা মৌসুমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মোটা চালের দাম উঠেছে 60 টাকায়, প্রকারভেদে চিকন চাল 70 থেকে শুরু হয়ে 90 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সংবাদে যেমনটি পড়ছিলাম, হঠাৎ করেই 1 এবং 2 লিটারের বোতলজাত যে সয়াবিন তেল সেগুলো বাজার থেকে উধাও হয়ে গেছে। বাজার ঘুরে আপনি এর কোনো সত্যতা পেয়েছেন কিনা, এবং আমরা যেটি জানি যে চালের এখন ভরা মৌসুম, এই ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, কি বলছেন আসলে বিক্রেতারা? তানি, চালের বাজার দিয়ে যদি শুরু করি, ভরা মৌসুমেও চালের দাম বেশি, তার পেছনে ব্যবসায়ীরা বলছেন যে কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে সেই কর্পোরেট কোম্পানির কারসাজিতেই মূলত দামগুলো বাড়ছে। বিশেষ করে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু চালের বাজারটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিচ্ছে। তাদের যে বস্তাজাত চালগুলো রয়েছে, বিশেষ করে চিকন চাল, সেই চিকন চালগুলো তারা সরবরাহ করা কমিয়ে দিয়েছিল এবং দাম বাড়ানোর পরে সেই চালগুলো আবার তারা ঠিকমতো সরবরাহ করছে, এবং সেক্ষেত্রে কিন্তু চিকন চালের দাম 90 টাকা পর্যন্ত কেজিতে উঠেছে। যেখানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 টাকা করে, সেই চালগুলো আগে বিক্রি হতো
64 থেকে 72 টাকার মধ্যে, সেগুলোর দাম এখন চলে গিয়েছে 72 থেকে 80 টাকাতে। এছাড়াও নাজির সার যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকারভেদে 90 টাকা পর্যন্ত কেজিতে উঠেছে এবং সেখানে আমদানির কোনো ঘাটতি নেই, শুধুমাত্র এই কারসাজির ফলেই মূলত দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন সয়াবিন তেলও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দোকানে বিভিন্ন পরিস্থিতি, কেউ ঠিকমতো সাপ্লাই পেয়েছেন, কেউ পাননি। বিশেষ করে 1 লিটার এবং 2 লিটারের তেলের সাপ্লাই কিন্তু একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। যারা ডিলার রয়েছে তারা ঠিকমতো সাপ্লাই দিচ্ছে না, যেখানে ব্যবসায়ীরা তাদেরকে জিজ্ঞাসা করলে তার কোনো সদুত্তরও তারা দিতে পারছেন না। সেক্ষেত্রে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা ধারণা করছেন যে যেহেতু সামনে রোজা, সেক্ষেত্রে ভোজ্য তেলের একটি চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে সয়াবিন তেলের দামটি বৃদ্ধি করা হতে পারে। সেজন্যই এমন একটি কাজ করা হচ্ছে, সাপ্লাই বন্ধ করে দেওয়া হচ্ছে বাজারে। একটি সংকট তৈরি করার পরে তারা এই দামটি আবারও বাড়াবেন এমন আশঙ্কা তারা করছেন এবং সেই জন্যই মূলত তেলের সাপ্লাইগুলো কিছুটা কমে দেওয়া হচ্ছে বলে তাদের ধারণা। এবং সেখানে ভোক্তাদের কিন্তু নাভিশ্বাস রয়েছে, অভিযোগ রয়েছে, কিন্তু দিন শেষে ভোক্তারা আসলে তার কোনো সুফল পাচ্ছে না। ভোক্তাদের চাওয়া ঠিকমতো বাজার মনিটরিং হোক, তারা যেন ঠিকমতো দামে এই পণ্যগুলো তারা কিনতে পারে। নাবিলা, ধন্যবাদ। এদিকে মেহেরপুরে পাইকারি বাজারে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি থাকলেও নেই ক্রেতা। আমদানির বিপরীতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ তোলার পর থেকে বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে দরপতন, অন্যদিকে ক্রেতার চাহিদা না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, যথেষ্ট পেঁয়াজ আমদানি এবং পেঁয়াজের দাম কম থাকা সত্ত্বেও ক্রেতার সংখ্যা কম কেন, কি বলছেন বিক্রেতারা? আমরা গত কয়েকদিনের বাজারের যে চিত্র দেখেছি, যে পরিমাণ পেঁয়াজ একসাথে উঠে বাজারে আসছে, সেই তুলনায় কিন্তু আসলে ক্রেতার চাহিদা কম। প্রতি মাসে বা প্রতিদিন হিসাব করে যে ক্রেতার যে চাহিদা থাকে তার চেয়ে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ বাজারে আসছে। স্বাভাবিক কারণেই ক্রেতার মধ্যে যেমনি আগ্রহ কমে গেছে এবং দর পতন হয়েছে। চাষিরা এবং ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অক্টোবরের বৃষ্টির পরে যখন শীতকালীন শাকসবজি এবং সাথে মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ গুটি পেঁয়াজ একসাথে লাগানো আর যে শুরু হয়েছিল, ফলে সেই পেঁয়াজগুলো কিন্তু তোলার সময় অর্থাৎ হারভেস্টের সময় কিন্তু একই সাথে হয়েছে। এই কারণে যে বিপুল পরিমাণ পেঁয়াজ যখন বাজারে একসাথে উঠে এসেছে তখন কিন্তু স্বাভাবিক কারণেই তার দরপতন হয়েছে। কারণ এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায় না। আবার মেহেরপুর জেলার যে পেঁয়াজ সহ শাকসবজি সারা বছরই জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। তবে গত বছর পেঁয়াজের চড়া দামের কারণে এবার কিন্তু সারা দেশেই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরের চেয়ে এবার কিন্তু রেকর্ড পরিমাণ পেঁয়াজ সারা দেশেই আবাদ হয়েছে এবং একসাথে মুড়ি কাটা পেঁয়াজগুলো বাজারে এসেছে, অর্থাৎ তোলার সময় হয়েছে। এই কারণে স্বাভাবিক কারণেই কিন্তু পেঁয়াজের আর যে পরিমাণ ক্রেতার চাহিদা তার চেয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ অবশিষ্ট থেকে যাচ্ছে। এখানে চাষিরা বলছেন যে এইরকম যদি চলতে থাকে তাহলে সামনে যে চৈত্র মাসে যে পেঁয়াজটা ওঠে, অর্থাৎ পেঁয়াজের চারা লাগানোর পরে যে পেঁয়াজগুলো ওঠে সেটি সেই কর্মকাণ্ড কিন্তু একটা ছেদ করবে। তো চাষিরা এবং ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন যে এখন পেঁয়াজ ফেলার জায়গা নেই এবং আগামী দিনে আবার কিন্তু সংরক্ষণের অভাবের কারণে পেঁয়াজের দাম কিন্তু স্বাভাবিকভাবেই আবার অনেক বেড়ে যেতে পারে। এই অবস্থা উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার করে চাষি এবং ব্যবসায়ীরা অনুরোধ করছেন যে পেঁয়াজ যেন যথোপযুক্তভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে পেঁয়াজের ঘাটতি যেমনি পূরণ করা যাবে তেমনি চাষিরাও লাভবান হবেন। এই ছিল পেঁয়াজ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী 3টি কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি। এসব কার্গোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্য রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার নাফ নদের জলসীমায় নাইখংদিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী নৌযান 3টি আটকে দেয় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষ জানায় এখনও মিয়ানমার থেকে
পণ্যবাহী কার্গো বোটগুলো ছেড়ে দেয়নি আরাকান আর্মি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থলবন্দর অচল হয়ে পড়েছে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। পৌষ শেষে মাঘের শীতে চুয়াডাঙ্গায় দুর্ভোগে সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে দুর্ভোগ। এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে তীব্র শীত আর উত্তরের হিমেল বাতাসে কাবু জনজীবন। বৃষ্টির মতো বাড়ছে কুয়াশা। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি। দিনাজপুরে তাপমাত্রার পারদ উপরে উঠলেও কমেনি শীতের দাপট। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। হিলিতে উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এছাড়া কুড়িগ্রামে তীব্র শীতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। খেলার খবর ক্রিকেট। মালয়েশিয়া আজ পর্দা উঠছে 16 দলের অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের। উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ওয়াইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে ম্যাচটি শুরু হবে দুপুর 12:30টায়। সবশেষ নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপের রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় নিয়ে বিশ্ব আসর শুরু করতে চায় জুনিয়র বাঘিনীরা। এদিকে আসরের প্রথম ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে নেপালও। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চায় হিমালয় কন্যারা। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে আবাহনী ও বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হবে আবাহনী। 7 ম্যাচে 5 জয় ও 1 ড্র নিয়ে তালিকার 2-এ অবস্থান করছে আকাশী নীল জার্সিধারীরা। তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না আবাহনী। আর মারুফুল হকের বাহিনীকে হারের স্বাদ দিয়ে তালিকায় 2-এ জায়গা করতে চায় রহমতগঞ্জ। দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের অন্য ম্যাচে স্বাগতিক বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ফর্টিস ফুটবল ক্লাব। বিকেল 5:30টায় মুখোমুখি হবে দুই দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।